আজ আপনাদের জন্য অনিশ দেবের ভাবানুবাদে অপমৃত্যু। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অনিশ দেবের ভাবানুবাদে অপমৃত্যু। তোমাদের কিছু কিছু ডাক্তারদের মতো আমার মনে এত কুসংস্কার নেই। ডাক্তার অর্থাৎ বিজ্ঞানের লোক বললে তো তোমরা তো আরও খুশি হও। এক কাল্পনিক অভিযোগের উত্তরে হবার বলল, তোমাদের কেউ কেউ, তাদের সংখ্যা খুব সামান্যই, স্বীকার করছি, বিশেষ করে আত্মা অবিনশ্বর, তার অলৌকিক অস্তিত্ব আছে, অথচ সেটাকে সোজা ভাষায় ভূত বলে স্বীকার করার সৎ সাহস নেই। আমি নিজে এটুকু বিশ্বাস করি, কোনো মানুষকে অনেক এমন এমন জায়গায় দেখা যায় যেখানে আসলে সে অনুপস্থিত, কিন্তু কোনো সময় সে সেখানে থাকত। চতুর্দিকের প্রতিটি জিনিসপত্রে রেখে গেছে নিজের উপস্থিতি আর বসবাসের গভীর ছাপ। আমার দৃঢ় বিশ্বাস, দীর্ঘকাল কোনো জায়গায় বসবাস করলে সেই পরিবেশে নিজের ব্যক্তিত্বের প্রভাব পড়ে, আর বহুদিন পর অন্য কারোর চোখে সেই ব্যক্তিত্বের ছায়া ধরা পড়াটা খুব অস্বাভাবিক নয়। অবশ্য এ কথা ভুললে চলবে না, সেই ব্যক্তিত্ব হতে হবে সেরকম সঠিক জাতের, এবং যে চোখ দেখবে তাকেও হতে হবে ঠিক জাতের চোখ। যেমন ধরো আমার। হ্যাঁ, ঠিক জাতের চোখ, যা ভুল জাতের মস্তিষ্কে খবর পাঠাবে। মৃদু হেসে বললেন ডাক্তার ফ্রেলি। ধন্যবাদ। প্রত্যাশাপূর্ণ হলে লোকে খুশি হয়। আমি ঠিকই আশা করেছিলাম তোমার ভদ্রতাবোধ অনুযায়ী এই রকমই একটা উত্তর তুমি দেবে। মাফ করো, কিন্তু তুমি তো বলেছ এতবার বিশ্বাস, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? যদি কিছু মনে না করো তাহলে এই বিশ্বাসের ভিত্তিটা জানতে পারিস? তুমি হয়তো সেটাকে অলীক কল্পনা বলবে, কিন্তু তাতে ক্ষতি নেই। তারপর সে কাহিনী শুরু করল। তুমি হয়তো জানো, গত গ্রীষ্মে আমি মিরিডিয়াম নামে এক গাঁয়ে গরমের দিনকটা কাটাতে গিয়েছিলাম। যে আত্মীয়ের বাড়িতে উঠব ঠিক করেছিলাম, তিনি ঘটনাচক্রে অসুস্থ হয়ে পড়েন। ফলে আমাকে নতুন আস্তানার খোঁজে বেরোতে হলো। অবশেষে অনেক কষ্টে একটা খালি বাড়ি ভাড়া পেলাম। বাড়িটায় এর আগে ম্যানারিং নামে এক আধ পাগলা ডাক্তার থাকতেন, কিন্তু বহু বছর ধরে তিনি নিরুদ্দেশ। কোথায় গেছেন কেউ জানে না, এমনকি বাড়ির দালালও না। বাড়িটা তিনি নিজে তৈরি করেছিলেন এবং এক বুড়ো চাকরকে নিয়ে প্রায় 10 বছর সেখানে ছিলেন। বাড়িতে আসার বছর কয়েক পরে নিজের যেটুকু টাকা পয়সা ছিল সেটুকুও বিসর্জন দিয়ে ডাক্তার ম্যানারিং রোগী দেখা একেবারে বন্ধ করে দিলেন। শুধু তাই নয়, সামাজিক মেলামেশা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়ে বাড়িতে বসে নির্বাসনের দিন কাটাতে লাগলেন। শুধুমাত্র গাঁয়ের ডাক্তারের সঙ্গেই তার সামান্য যোগাযোগ ছিল। তার মুখেই শুনেছি নির্বাসনে থাকাকালীন কেবল একটি মাত্র বিষয়ে গবেষণার জন্যে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, এবং সেই গবেষণার ফল ব্যাখ্যা করেছিলেন একটা বইয়ে। সেই বইটি ডাক্তার ম্যানারিংয়ের পেশাগত সতীর্থদের সপ্রশংস সমর্থন পায়নি, কারণ তারা তাকে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ বলে মনে করত না। বইটা আমি দেখিনি, তার নামটাও ঠিক মনে করতে পারছি না, কিন্তু শুনলাম সে বইয়ে নাকি এক আশ্চর্য তত্ত্বের কথা লেখা ছিল। লেখকের মতে সুস্বাস্থ্যের অধিকারী বহু মানুষের ক্ষেত্রেই অন্তত কয়েক মাস আগে তাদের মৃত্যু সম্পর্কে নির্ভুল ভবিষ্যৎবাণী করা যায়। তার সময়সীমা ছিল, যতদূর মনে পড়ছে, 18 মাস। প্রচলিত কাহিনী থেকে জানতে পারি ডাক্তার ম্যানারিং অনেকবারই তাঁর এই ভবিষ্যৎবাণী ক্ষমতা প্রয়োগ করে দেখিয়েছেন। অবশ্য তুমি হয়তো একে রোগ নির্ণয়ের ক্ষমতা বললে। শোনা যায় প্রতিবারই যে লোকের বন্ধুবান্ধবকে তিনি সতর্ক করে দিয়েছেন, সে হঠাৎই কোনো এক অজ্ঞাত কারণে ঠিক নির্ধারিত সময়ে মারা গেছে। কিন্তু যে কথা আমি বলতে চলেছি তার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। ভাবলাম কোনো ডাক্তারের হয়তো মজা পেতে পারে, তাই বললাম। বাড়িটা সাজানো গোছানো, ঠিক যেমনটা তার সময় ছিল, কিন্তু এক অদ্ভুত বিষণ্ণতা ঘন হয়ে চারপাশে যেন ছেয়ে আছে। আমার মনে হয়
বাড়িটার চরিত্রের প্রভাব আমার ওপরেও কিছুটা পড়ে থাকবে। হয়তো ভূতপূর্ব বাসিন্দার প্রভাবও বাদ যায়নি, কারণ সব সময়ই এক বিষণ্ণতা আর অবসাদ আমাকে ঘিরে থাকত। এ আমার স্বভাবের বিপরীত, এবং জানি শুধু নিঃসঙ্গতা এর একমাত্র কারণ নয়। কোনো চাকর বাকর রাতে আমার সঙ্গে বাড়িতে শুতো না, কিন্তু তুমি তো জানো গল্প উপন্যাস পড়তে আমি কীরকম ভালোবাসি, আর তাই নিয়েই থাকতাম। সে কারণ যাই হোক, সব মিলিয়ে এক আসন্ন অশুভ ইঙ্গিত যেন গোটা বাড়িময় চলে ফিরে বেড়াতো। এটা আরও বেশি করে অনুভব করতাম ডাক্তার ম্যানারিংয়ের পড়ার ঘরে। অথচ আশ্চর্য, বাড়ির মধ্যে ওই ঘরটিতেই আলো হাওয়া সবচেয়ে বেশি ছিল। ঘরের দেওয়ালে টাঙানো রয়েছে ডাক্তারের পূর্ণ আকৃতির তেল রং ছবি, এবং গোটা ঘরটার আনাচে কানাচে পর্যন্ত যেন ছড়িয়ে আছে তার তীব্র ব্যক্তিত্বের প্রভাব। ছবিটায় অস্বাভাবিক কিছু নেই। ভদ্রলোকের চেহারা সুন্দর, বয়স বছর 50, মাথায় ধূসর চুল, দাড়িগোঁফ কামানো, আর কালো অন্তর্ভেদী চোখ। ছবির কি একটা জিনিস যেন সব সময় আমাকে কাছে টানত, আমাকে মুগ্ধ করে রাখত। মানুষটার চেহারা ক্রমশ আমার খুব চেনা হয়ে গেল। বলতে গেলে দিনরাত আমার চোখের সামনে ভাসত। একদিন সন্ধেবেলা লণ্ঠন হাতে ওই ঘরের মধ্যে দিয়ে শোয়ার ঘরে যাচ্ছিলাম। এখানে বলে রাখা ভালো, মিরিডিয়ামে গ্যাসের আলো নেই। যেতে যেতে বারবারের মতোই ছবিটার সামনে থমকে দাঁড়ালাম। লণ্ঠনের আলোয় ছবিটায় যেন এক নতুন অভিব্যক্তি খুঁজে পেলাম। সে অভিব্যক্তির নাম দেওয়া সহজ নয়, তবে তা অবশ্যই অপার্থিব। কৌতূহলী হয়ে উঠলেও আমি ভয় পাইনি। ভিন্ন দিক থেকে আলো ফেললে কী হয় তা দেখার জন্য লণ্ঠনটাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে গেলাম। এই কাজে যখন ব্যস্ত ছিলাম, তখন হঠাৎ পেছন ঘুরে দেখার এক তীব্র ইচ্ছে আমাকে পেয়ে বসল। ঘুরে তাকাতেই দেখি একজন লোক ঘরের বিপরীত প্রান্ত থেকে সরাসরি আমার দিকে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই লণ্ঠনের আলোয় তার মুখ আলোকিত হলো। দেখলাম সে আর কেউ নয়, স্বয়ং ডাক্তার ম্যানারিং। তার তেল রং ছবিটা হঠাৎ যেন জীবন্ত হয়ে চলে বেড়াচ্ছে। আমাকে অতিক্রম করে তিনি হাতখানেক দূরে গিয়ে দাঁড়ালেন। ডান হাতের তর্জনী তুলে ধরলেন আমার দিকে, সাবধান করে দেওয়ার ভঙ্গিতে। তারপর একটিও কথা না বলে ঘর ছেড়ে চলে গেলেন। তার চলে যাওয়া তার আবির্ভাবের মতোই রহস্যময় হয়ে রইল আমার কাছে। অবশ্য এ কথা বলা নিষ্প্রয়োজন যে তোমার ভাষায় এ হলো অলীক কল্পনা, আর আমি বলবো অপছায়া। সেই ঘরটায় মাত্র দুটো দরজা ছিল, তার মধ্যে একটা ছিল বন্ধ আর অন্যটা শোয়ার ঘরে যাওয়ার। শোয়ার ঘরে আর কোনো দ্বিতীয় দরজা ছিল না। এটা উপলব্ধি করার পর আমার মনের অবস্থা কী হলো সেটা এ ঘরের পরিপ্রেক্ষিতে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। নিঃসন্দেহে তোমার হয়তো মনে হচ্ছে এ নিতান্তই কোনো সাদামাঠা ভুতুড়ে গপ্প, ভৌতিক গল্পে পণ্ডিত সাহিত্যিকদের চেনা ছকে সাজানো। তাই যদি হতো তাহলে সত্য ঘটনা হলেও এ গল্প তোমাকে আমি শোনাতাম না। আসলে ওই ভদ্রলোক মোটেই মারা যাননি। আজ আমি তাকে ইউনিয়ন স্ট্রিটে দেখেছি। ভিড়ের মধ্যে উনি আমাকে পাশ কাটিয়ে চলে গেলেন। হভারের গল্প শেষ হলে ওরা দুজনেই চুপচাপ বসে রইল। ডাক্তার ফ্রেলি অন্যমনস্কভাবে টোকা মেরে চললেন। আচ্ছা, উনি কিছু বললেন? এমন কিছু যা শুনে তুমি বলছো উনি বেঁচে আছেন? হভার এক দৃষ্টে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। ফ্রেলি বলে চললেন, হয়তো উনি কোনো ইঙ্গিত বা ইশারা করেছেন, সাবধান করে আঙুল তুলে দেখিয়েছেন। হতে পারে এটা তার নিজস্ব কায়দা ছিল। গুরুত্বপূর্ণ কিছু বলার সময় হয়তো এই ভঙ্গিই করতেন। এই ধরো, রোগ নির্ণয় করে রোগের নাম বলার সময়। হ্যাঁ, হয়তো তাই, যেমন তার অপছায়া ইঙ্গিত করেছিল তার বাড়িতে। কিন্তু আশ্চর্য, তুমি কি তাকে চিনতে, কখনো দেখেছ? হভার ক্রমে যেন বিচলিত হয়ে উঠতে লাগলো।
ডাক্তার ফ্রেলি বললেন, হ্যাঁ হ্যাঁ, চিনতাম। তার বইটাও আমি পড়েছি। সে বই একদিন পৃথিবীর প্রতিটা ডাক্তার পড়বে। চিকিৎসা শাস্ত্রে তার গবেষণা এ শতাব্দীর শ্রেষ্ঠ সংযোজন। আমি তাকে ভালো করেই চিনতাম। 3 বছর আগে অসুখে পড়ে তিনি আমাকে ডেকেছিলেন তার চিকিৎসা করতে। তখনই তিনি মারা যান। হবার চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। ওর বিচলিত ভাব প্রকট হয়ে পড়ল। চিন্তিতভাবে ঘরে এপাশ ওপাশ পায়চারি করতে লাগলো। তারপর ফিরে এলো বন্ধুর কাছে, অস্থির কাঁপা গলায় বলল, ডাক্তার, আমাকে আর কিছু বলার থাকলে বলো, অন্তত ডাক্তার হিসাবে। না হবার ভয় পেও না। তোমার স্বাস্থ্যের তুলনা নেই। বন্ধু হিসেবে তোমাকে পরামর্শ দিই, ঘরে যাও। বেহালা বাজাতে তোমার জুড়ি নেই। ঘরে গিয়ে বেহালা বাজাও। বাজাও কোনো প্রাণবন্ত সুর। এই অভিশপ্ত ঘটনা মন থেকে একেবারে মুছে ফেলো। পরদিন হভারকে ওর ঘরে পাওয়া গেল মৃত অবস্থায়, কাঁধে বেহালা, ছড় তারের ওপর বসানো, সামনে খোলা স্বরলিপি বইয়ের পাতায় সবার সবানুগমনের সঙ্গীত। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম গল্প নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে থাকা অল অপশানে ক্লিক করে দেবেন। নিজে তো শুনছেনই, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরও জানান আমাদের গল্পের কথা, যাতে তারাও উপভোগ করতে পারে আমাদের প্রতিটি গল্প। আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন গল্পে। ততক্ষণ স্টে টিউনড অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। ভালো থাকবেন। শুভরাত্রি।